হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 1 থেকে কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলির কি গুরুত্ব রয়েছে। এই বিষয়টার উপরে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা ভাবছো শুরু থেকেই আমাদের সঙ্গে যুক্ত হবে এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র যে 1199 টাকা। এই 1199 টাকার বিনিময়ে কিন্তু তোমরা পুরো ফার্স্ট সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। তার সাথে সাথে কিন্তু নোটস পত্র থেকে শুরু করে সাজেশনসগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, অবশ্যই আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা হলো 7076398606 এবং আর একটা হলো 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। দেরি না করে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি। দেখো, প্রথমেই বললাম আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাহিত্যিক উপাদান সম্পর্কে, অর্থাৎ প্রাচীন ভারতের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব যেটা রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। তো সেক্ষেত্রে বলি প্রথমেই যে উপাদান বলতে কি বোঝায় বা উপাদান কি বা ইতিহাসের উপাদান কাকে বলে। দেখো, অতীতের যে ঘটনাগুলি রয়েছে, গুরুত্বপূর্ণ ঘটনাগুলি, সেই ঘটনাগুলি জানার জন্য ঐতিহাসিকরা যে গুরুত্বপূর্ণ তথ্যের উপর নির্ভর করে থাকেন সেই নির্ভরশীল বা নির্ভরযোগ্য তথ্যগুলিকেই কিন্তু ইতিহাসের উপাদান কিন্তু বলা হয়ে থাকে। এখানেও দেখো সেটাই বলা হচ্ছে যে অতীতের ঘটনা জানার জন্য যে সমস্ত তথ্যের উপর ঐতিহাসিকরা নির্ভর করেন সেই নির্ভরশীল তথ্যগুলি হলো ইতিহাসের উপাদান। তাহলে সেটাই এবার হচ্ছে এই যে উপাদান রয়েছে এই উপাদানগুলিকে কিন্তু দুটি ভাগে কিন্তু ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে সাহিত্যিক উপাদান এবং আর একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। মানে এই যে প্রাচীন ভারতের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসের আমরা উপাদানটা জানছি। তো উপাদান এখানে দুটি ভাগে ভাগ করে উপাদানকে কিন্তু আলোচনা করা হচ্ছে। একটা হচ্ছে সাহিত্যিক উপাদান এবং আর একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। দেখো, সাহিত্যিক উপাদান সম্পর্কে কি বলা যায়? সুপ্রাচীন কাল থেকে আনুমানিক খ্রিস্টীয় 6ষ্ঠ শতক পর্যন্ত যে সমস্ত ভারতীয় গ্রন্থ এবং ভারত সম্পর্কিত বিদেশিদের লিখিত গ্রন্থ রচিত হয়েছিল সেগুলি হচ্ছে সাহিত্যিক উপাদানের মধ্যে পড়ে। মানে সাহিত্যিক উপাদানের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ছে? সাহিত্যিক উপাদানের মধ্যে পড়ছে কিন্তু ভারতীয় গ্রন্থ এবং ভারত সম্পর্কিত বিদেশিদের লিখিত গ্রন্থ কিন্তু এই সাহিত্যিক উপাদানের মধ্যে কিন্তু রয়েছে। এবং আলোচনার সুবিধার্থে কিন্তু এই সাহিত্যিক উপাদানকেও কিন্তু দুটি ভাগে কিন্তু ভাগ করে আলোচনা করা যায়। কি কি? একটা হলো দেশীয় সাহিত্য এবং আর একটা হলো বিদেশি সাহিত্য। এবং আজকের এই ক্লাসটিতে কিন্তু তোমাদের সঙ্গে আমি দেশীয় সাহিত্য নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো, উপাদান সম্পর্কে আমরা দেখলাম, সাহিত্যিক উপাদান কি বা সাহিত্যিক উপাদানের মধ্যে কোন বিষয়গুলি রয়েছে সেটা সম্পর্কে দেখলাম। এবার একে একে দেখবো এই দেশীয় সাহিত্যের মধ্যে কোন কোন বিষয়গুলি রয়েছে। দেখো, প্রথমেই যেটার কথা বলা যায় দেশীয় সাহিত্যের মধ্যে আমরা এখানে রয়েছে হচ্ছে বৈদিক সাহিত্য সম্পর্কে, মহাকাব্য সম্পর্কে, বিভিন্ন পুরাণ সম্পর্কে, এছাড়াও বলা যায় যে স্মৃতিশাস্ত্র, আরও বিভিন্ন বিষয়গুলি কিন্তু রয়েছে এই দেশীয় সাহিত্যের মধ্যে। সেক্ষেত্রে প্রথমেই দেখো যেটা বলা হচ্ছে বৈদিক সাহিত্য নিয়ে। কি বলা যায় বৈদিক সাহিত্য? বলছে ঋক, সাম, যজু এবং অথর্ব এই 4টি বেদ এবং সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এবং সূত্র সাহিত্য নিয়ে কিন্তু যে বিশাল যে বৈদিক সাহিত্য রয়েছে সেই বৈদিক সাহিত্য কিন্তু গড়ে উঠেছিল। তাহলে এখানে বলা হচ্ছে ঋক, সাম, যজু, অথর্ব এই 4টি বেদকে নিয়ে, এছাড়াও কি বেদের সাথে সাথে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এবং সূত্র সাহিত্য, এত বিশাল এই সমস্ত কিছু নিয়ে কিন্তু বিশাল বৈদিক সাহিত্য কিন্তু গড়ে উঠেছিল। আচ্ছা, এছাড়াও বলা যায় যে ঋগ্বেদ হলো বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ। তাহলে বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম কি? ঋগ্বেদ। এছাড়াও কি জানা যাচ্ছে? দেখো, যে 1500 খ্রিস্টপূর্ব থেকে
900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কিন্তু এটি রচিত হয়েছিল। এটি মানে কোনটি? এই ঋগ্বেদের কথাই কিন্তু বলা হচ্ছে। তাহলে ঋগ্বেদের রচনা কাল সম্পর্কে কি বলা হচ্ছে? খ্রিস্টপূর্ব 1500 থেকে, বা বলা যায় যে 1500 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কিন্তু এই ঋগ্বেদের রচনাকাল সম্পর্কে কিন্তু বলা হয়ে থাকে। এছাড়াও কি ঋগ্বেদ থেকে আমরা কি জানতে পারি? ঋগ্বেদ থেকে আমরা জানতে পারি হচ্ছে সপ্তসিন্ধু অঞ্চলের আর্যদের বসতি স্থাপন এবং তাদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় জীবনের কিন্তু পরিচয়টা পাওয়া যায় হচ্ছে ঋগ্বেদ থেকে। তাহলে ঋগ্বেদ আমরা কি দেখছি এখানে? বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ। তো ঋগ্বেদ থেকে কি জানা যাচ্ছে? ঋগ্বেদ থেকে জানা যাচ্ছে হচ্ছে সপ্তসিন্ধু অঞ্চলে আর্যরা যে তাদের বসতি স্থাপন করেছিল সেই বিষয়টার কিন্তু পরিচয় পাওয়া যাচ্ছে। সাথে সাথে আরো কি জানা যাচ্ছে? যে তাদের সামাজিক অবস্থা বা তাদের যে সোশ্যাল কন্ডিশন, অর্থনৈতিক অবস্থা বা ইকোনমিক কন্ডিশন, ধর্মীয় জীবনের এই সমস্ত কিছুর কি হচ্ছে? পরিচয়টা কিন্তু পাওয়া যাচ্ছে ঋগ্বেদ থেকে। এবার বলছে সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ ও অন্যান্য যে বৈদিক সাহিত্যগুলি রয়েছে সেখান থেকে কি হচ্ছে? পরবর্তী বৈদিক যুগের আর্যদের সম্প্রসারণ, আর্য অনার্য সংস্কৃতি, সংমিশ্রণ ও তাদের আর্থ সামাজিক জীবনের কিন্তু নানা বিবরণ পাওয়া যাচ্ছে। আচ্ছা, এছাড়াও বলা যায় যে পরবর্তী বৈদিক যুগের যদি সময়সীমার কথা বলি সেটা হচ্ছে 900 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু এই পরবর্তী বৈদিক যুগের কিন্তু সময়সীমার কথা বলা যায়। তাহলে দেখো, প্রথম যেই দেশীয় সাহিত্যের মধ্যে প্রথমে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে বৈদিক সাহিত্য। তাহলে বৈদিক সাহিত্য কিভাবে গড়ে উঠতে দেখা যাচ্ছে? ঋক, সাম, যজু, অথর্ব, এছাড়াও বলছে এই 4টি বেদের সাথে সাথে সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক, এই সমস্ত উপনিষদ, এছাড়াও সূত্র সাহিত্য নিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? যে বৈদিক সাহিত্য গড়ে উঠেছিল বলে জানা যাচ্ছে। এছাড়াও আমরা জানতে পারছি সেখানে ঋগ্বেদ, যেটা বিশ্বের আর কি প্রাচীনতম ধর্মগ্রন্থ, ঋগ্বেদ থেকে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারছি। সপ্তসিন্ধু অঞ্চলে যে আর্যরা তাদের বসতির বিস্তার করেছিল সেই টপিকটা সম্পর্কে জানতে পারছি, তাদের সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারছি। এর সাথে সাথে পরবর্তী বৈদিক যুগ থেকে আমরা জানতে পারছি আর্যদের সম্প্রসারণ, এছাড়াও তাদের আর্থ সামাজিক জীবনের নানা বিবরণ আমরা পেয়ে যাচ্ছি পরবর্তী বৈদিক যুগ থেকে। আচ্ছা, যেটা পরবর্তী পয়েন্টে বলা যায় সেটা হচ্ছে মহাকাব্য সম্পর্কে। মহাকাব্যের মধ্যে যে বিষয়গুলি রয়েছে সেটা বলা যায় যে রামায়ণ ও মহাভারত, এই দুই মহাকাব্য থেকে কি হচ্ছে? পরবর্তী বৈদিক যুগের রাজবংশগুলির কীর্তিকলাপ, আর্য অনার্য যে সংঘর্ষটা রয়েছে সেই সংঘর্ষটা, এর সাথে সাথে দাক্ষিণাত্যে আর্য সংস্কৃতির প্রসার এবং সেই যুগের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন এবং বিভিন্ন যে সমস্ত সামাজিক প্রথাগুলি রয়েছে সেই সামাজিক প্রথা, এছাড়াও কি বর্ণ ব্যবস্থা, সমাজের নারী ও শূদ্রের অবস্থান প্রভৃতি বিষয় সম্পর্কে কিন্তু তথ্যগুলি পাওয়া যাচ্ছে এই মহাকাব্যগুলি কিন্তু থেকে। আচ্ছা, নেক্সট যে পয়েন্টের ক্ষেত্রে বলা যায় সেটা হচ্ছে পুরাণ সম্পর্কে। পুরাণ সম্পর্কে কি বলা যায়? যে প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য কিন্তু পুরাণগুলির গুরুত্ব অপরিসীম। তাহলে পুরাণগুলি থেকে আমরা কি জানতে পারছি? প্রাচীন ভারতের ইতিহাসটা কিন্তু জানতে পারছি আমরা বিভিন্ন পুরাণগুলি থেকে। পুরাণের সংখ্যা হলো কিন্তু 18টি। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে পুরাণের সংখ্যা কয়টি? পুরাণের সংখ্যা কিন্তু টোটাল রয়েছে হচ্ছে 18টি। কিন্তু 18টি পুরাণের মধ্যে এই সাহিত্যিক উপাদানের মধ্যে বিশেষত যেই পুরাণগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য সেই পুরাণগুলির মধ্যে রয়েছে হচ্ছে বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, ভবিষ্য পুরাণ। এই সমস্ত পুরাণগুলি কিন্তু খুবই বলা যায় যে গুরুত্বপূর্ণ বা অন্যতম কিন্তু উল্লেখযোগ্য। এছাড়াও বলা যায় এই যে পুরাণ সম্পর্কে পড়ছি 18টি পুরাণ, তার মধ্যে এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, এই সমস্ত পুরাণগুলি হচ্ছে উল্লেখযোগ্য রয়েছে। তো এই পুরাণগুলি থেকে আমরা কি জানতে পারছি? প্রথমে বললাম যে পুরাণগুলি থেকে আমরা জানতে পারছি প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য এই পুরাণগুলির গুরুত্ব অপরিসীম। কি কোন জায়গার ইতিহাসটা আমরা জানতে পারছি? বিশেষত আমরা জানতে পারছি পুরাণগুলি থেকে বিভিন্ন রাজবংশ যে সমস্ত রয়েছে সেই রাজবংশগুলির উৎপত্তি সম্পর্কে জানতে পারছি, রাজবংশগুলির বংশ তালিকা সম্পর্কে জানতে পারছি। এছাড়াও কি জানতে পারছি? প্রাচীন ভারতের ভৌগোলিক অবস্থা কি রয়েছে এই বিষয়টা জানতে পারছি। নদ নদী সম্পর্কে, প্রাচীন শহর ও তীর্থস্থানগুলির বিবরণও পাওয়া যায় কোথা থেকে? বিভিন্ন কিন্তু পুরাণগুলি থেকে। তাহলে বলাই যায় যে প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য এই পুরাণগুলি কতটা গুরুত্বপূর্ণ। পুরাণ থেকে আমরা কিন্তু বিভিন্ন যে তথ্য সম্পর্কে জানতে পারছি। নেক্সট পয়েন্টের ক্ষেত্রে বলা যায় যে বিভিন্ন স্মৃতিশাস্ত্রর কথা।
যেমন যে সাহিত্যিক উপাদানের মধ্যে বিশেষত দেশীয় সাহিত্যের মধ্যে যেমন বৈদিক সাহিত্য গুরুত্বপূর্ণ, যেমন পুরাণের গুরুত্ব রয়েছে, মহাকাব্যের গুরুত্ব রয়েছে, ঠিক একইভাবে কিন্তু স্মৃতিশাস্ত্রগুলিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো সেক্ষেত্রে বলা যায় প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন হিন্দু স্মৃতিশাস্ত্রগুলি কিন্তু খুবই উল্লেখযোগ্য। যেমন এখানে বলা যায় মনুস্মৃতির কথা, নারদ স্মৃতির কথা, যাজ্ঞবল্ক্য স্মৃতি প্রভৃতি কিন্তু মূল্যবান। তাহলে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু বিভিন্ন হিন্দু যে সমস্ত স্মৃতিশাস্ত্রগুলি রয়েছে সেগুলি কিন্তু খুবই মূল্যবান। এছাড়াও বলছে এবার স্মৃতিশাস্ত্র সম্পর্কে আমরা জানলাম, স্মৃতিশাস্ত্র থেকে কি জানা যায়? দেখো এগুলি থেকে হচ্ছে প্রাচীনকালের যে রাষ্ট্রীয় কর্তব্য, দেওয়ানি ও ফৌজদারি আইন, সামাজিক রীতিনীতি, এই সমস্ত কিছু সম্পর্কে জানা যায় হচ্ছে স্মৃতিশাস্ত্রগুলি থেকে। নেক্সট পয়েন্টের ক্ষেত্রে বলা যায় যে বৌদ্ধ ও জৈন সাহিত্যের কথা। এক্ষেত্রে বলা যায় বৌদ্ধ গ্রন্থ এবং জৈন গ্রন্থের কথা। এই যে বৌদ্ধ ও জৈন সাহিত্য সম্পর্কে রয়েছে সেক্ষেত্রে আমরা জানবো এখানে বিভিন্ন বৌদ্ধ গ্রন্থ সম্পর্কে এবং বিভিন্ন হচ্ছে জৈন গ্রন্থ সম্পর্কে। বৌদ্ধ গ্রন্থের মধ্যে যেগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য সেগুলির মধ্যে অন্যতম একটি ছিল হচ্ছে এই ত্রিপিটক। এটা কিন্তু বৌদ্ধ গ্রন্থের মধ্যে খুবই উল্লেখযোগ্য। এছাড়াও বলা যায় যে দীপবংশ, মহাবংশ, জাতকগুলি ইতিহাসের গুরুত্বপূর্ণ কিন্তু উপাদান। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে দীপবংশ, মহাবংশ, জাতক, ত্রিপিটকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপিটক বলতে এখানে কিন্তু তিনটি পিটকের কথা কিন্তু বোঝানো হচ্ছে, বিনয় পিটক, শুদ্ধ পিটক এবং অভিধম্ম পিটক। এই তিনটি পিটকের কথা বলতে কিন্তু এখানে ত্রিপিটক কথাটার উল্লেখ রয়েছে। আচ্ছা, এবার দেখো জৈন গ্রন্থের মধ্যে কি কি উল্লেখযোগ্য রয়েছে। দেখো জৈন গ্রন্থের মধ্যে যে সমস্ত উল্লেখযোগ্য রয়েছে যেমন বলা যায় ভগবতী সূত্র, ভদ্রবাহু রচিত, জৈন কল্পসূত্র, হেমচন্দ্র রচিত পরিশিষ্ট পার্বণ, এছাড়াও রাজশেখর সম্পাদিত প্রবন্ধ কোষ থেকে কি হচ্ছে আমরা সেই সময়ের কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারছি। তাহলে বৌদ্ধ ও জৈন সাহিত্যগুলিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বলা যায় যে সংস্কৃত সাহিত্যের কথা। দেখো সংস্কৃত সাহিত্যের মধ্যে যে যে বিষয়গুলির কথা বলা যায় সেই বিষয়ের মধ্যে বলা যায় যে আইন, অভিধান, জ্যোতির্বিদ্যা প্রভৃতি শাস্ত্র থেকেও কিন্তু ইতিহাসের মূল্যবান তথ্য পাওয়া যায়। তাহলে শুধুমাত্র যে সংস্কৃত সাহিত্য থেকেই ইতিহাসের এত মূল্যবান তথ্যটা পাওয়া যায় সেটা কিন্তু এখানে বলা হচ্ছে না। দেখো বলছে আইন থেকে, জ্যোতির্বিদ্যা থেকে, অভিধান থেকে, বিভিন্ন প্রভৃতি যে শাস্ত্রগুলি রয়েছে সেখান থেকেও কি হচ্ছে ইতিহাসের মূল্যবান কিন্তু তথ্যগুলি পাওয়া যায়। যেমন বলছে দেখো সংস্কৃত সাহিত্যের মধ্যে যেমন বলা যায় যে পাণিনির ব্যাকরণ, অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য, কৌটিল্যের অর্থশাস্ত্র, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন বৌদ্ধ গ্রন্থের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কি ত্রিপিটক। আরও বিভিন্ন বৌদ্ধ গ্রন্থ রয়েছে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে কিন্তু ত্রিপিটকের কথা উল্লেখ করা যায়। ঠিক তেমন এই সংস্কৃত সাহিত্যের মধ্যে এই যে কৌটিল্যের লেখা যে অর্থশাস্ত্র রয়েছে এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও বলা যায় যে বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম থেকে কিন্তু গুপ্ত যুগের রাজনৈতিক ও আর্থ সামাজিক ইতিহাসটাও কিন্তু জানা যায়। তাহলে এই যে বিশাখ দত্তের যে দেবী চন্দ্রগুপ্তম রয়েছে সেখান থেকে কি হচ্ছে গুপ্ত যুগের রাজনৈতিক, আর্থ সামাজিক, অর্থাৎ বলা যায় যে অর্থনৈতিক, সামাজিক এই সমস্ত তথ্য সম্পর্কে কিন্তু জানা যায়। এছাড়াও পরের পয়েন্টটা রয়েছে 7 নম্বর পয়েন্টে বলা যায় জীবন চরিতের কথা। জীবন চরিততে কি বলা যায় প্রাচীন ভারতের রচিত বিভিন্ন যে জীবন চরিতগুলি রয়েছে সেই জীবন চরিতগুলি থেকে কি হচ্ছে ইতিহাসের তথ্যাদি পাওয়া যায়। অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য কিন্তু একাধিক কিন্তু উপাদান রয়েছে। যেমন সেখান থেকে দেশীয় সাহিত্য নিয়ে আজকের ক্লাসে আলোচনা করছি। তো দেশীয় সাহিত্যের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয়গুলি রয়েছে, যেমন বৈদিক সাহিত্য রয়েছে, মহাকাব্য রয়েছে, বিভিন্ন পুরাণ রয়েছে, বিভিন্ন স্মৃতিশাস্ত্র রয়েছে, বিভিন্ন বলা যায় যে সংস্কৃত সাহিত্য রয়েছে। তেমনই কিন্তু জীবন চরিতগুলি থেকেও কিন্তু একাধিক নির্ভরযোগ্য বা একাধিক তথ্য কিন্তু পাওয়া যায়। এক্ষেত্রে বলা যায় যে বাণভট্টের হর্ষচরিত, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বিলহনের বিক্রমাঙ্ক দেব চরিত, এটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলা যায়, সন্ধ্যাকর নন্দীর রামচরিত, এই সমস্ত কি হচ্ছে ইতিহাসের কিন্তু মূল্যবান উপাদানের মধ্যে কিন্তু রয়েছে। লাস্ট পয়েন্ট হিসাবে বলা যায় দেশীয় সাহিত্যের মধ্যে সেটা হচ্ছে আঞ্চলিক ইতিহাস সম্পর্কে বলা যায়। কি বলা হচ্ছে এখানে কাশ্মীর, গুজরাট, সিন্ধু, নেপাল প্রভৃতি স্থানের ইতিহাস গ্রন্থ থেকেও কি হচ্ছে আমরা অনেক তথ্য পেয়ে থাকছি।
যেমন বিশেষভাবে উদাহরণ দিয়ে বলা যায় যে কলহন রচিত রাজতরঙ্গিনী। কি জানা যাচ্ছে এখান থেকে? এখান থেকে সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের যে ইতিহাস রয়েছে, ধারাবাহিক এবং প্রামাণিক যে ইতিহাসটা রয়েছে, সেই ইতিহাসটা কিন্তু আমরা জানতে পারছি। ঠিক আছে, দেখো দেশীয় সাহিত্য সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করছিলাম সাহিত্যিক উপাদানের মধ্যে থেকে। সেখানে কিন্তু বিভিন্ন উপাদানগুলি রয়েছে। প্রথমত আমরা দেখলাম সাহিত্যিক উপাদান, মানে উপাদান বলতে কি বোঝায়। তাহলে উপাদানগুলিকে দেখলাম দুটি ভাগে ভাগ করে আলোচনা করা যাচ্ছে, সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান। সাহিত্যিক উপাদানকেও কি হচ্ছে আলোচনার সুবিধার্থে দুটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দেশীয় সাহিত্য এবং একটা হচ্ছে বিদেশি সাহিত্য। তো দেশীয় সাহিত্যের মধ্যে যেই যেই বিষয়গুলি রয়েছে, যেমন বৈদিক সাহিত্য রয়েছে, মহাকাব্য রয়েছে, এছাড়াও বিভিন্ন পুরাণ রয়েছে, স্মৃতিশাস্ত্র, বৌদ্ধ জৈন সাহিত্য, এছাড়াও কি সংস্কৃত সাহিত্য, জীবনচরিত, আঞ্চলিক ইতিহাস, এই সমস্ত পয়েন্ট নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। কোর্স ফি সংক্রান্ত যে ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই দিয়ে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।